গোয়া বললেই বেশিরভাগ মানুষের চোখে ভেসে ওঠে একই ছবি, সোনালী সৈকত, রাতভর পার্টি, পর্তুগিজ আমলের গির্জা আর সমুদ্রের ধারে সি ফুড শ্যাক। কিন্তু এই পোস্টকার্ড গোয়ার আড়ালে লুকিয়ে আছে একেবারে অন্য একটি রাজ্য, যাকে বেশিরভাগ পর্যটকই কখনো কাছ থেকে দেখেননি। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। আজ আপনাদের জানাবো চেনা গোয়ার অচেনা কিছু গল্প। পর্যটন কেন্দ্র হয়ে ওঠার বহু আগেই গোয়া তৈরি করেছিল নিজস্ব জল ব্যবস্থাপনা, স্থাপত্য আর সমাজ জীবনের মডেলও। প্রকৃতি আর সংস্কৃতিকে এক সূত্রে বেঁধে গড়ে উঠেছিল এই অঞ্চল। শতাব্দী প্রাচীন জলাভূমি থেকে শুরু করে এমন দ্বীপ যেখানে আজও দৈনন্দিন জীবনের ভরসা ফেরি। গোয়ার এই অচেনা গল্পগুলোই বুঝিয়ে দেয় কেন গোয়া ভারতের অন্য সব জায়গা থেকে একটু আলাদা। এই তথ্যগুলো হয়তো ট্রাভেল আইটিনারিতেও জায়গা পায় না, কিন্তু গোয়াকে সত্যিই জানতে হলে এই দিকগুলি আমাদের অবশ্যই জানা জরুরি। নাম্বার 1, গোয়ার খাজান জলাভূমি, যা ভারতের প্রাচীনতম পরিবেশ ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন। গোয়ার খাজান ভূমি ভারতের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর পরিবেশ ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ। প্রায় 2000 থেকে 3500 বছর আগে এই জলাভূমিগুলি তৈরি করা হয়েছিল। মূলত ম্যানগ্রোভ অঞ্চলকে দখল করে তৈরি হয় এই জমি মাটির বাঁধ, খাল ও স্লুইস গেটের জটিল নেটওয়ার্কের মাধ্যমে। এই ব্যবস্থার সাহায্যে জোয়ারের নোনা জল আর মিঠে জল আলাদা করে নিয়ন্ত্রণ করা যায়। ফলে গোয়ার সংবেদনশীল উপকূল অঞ্চলে সম্ভব হয়েছিল ধান চাষ ও জলচাষ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আজও এই খাজান ব্যবস্থা কার্যকর রয়েছে এবং স্থানীয় মানুষই তার রক্ষণাবেক্ষণ করে চলেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এমন টেকসই ইঞ্জিনিয়ারিং উদাহরণ ভারতে বিরল। নাম্বার 2, গোয়ার মন্দির। এটি হিন্দু পর্তুগিজ স্থাপত্যের এক বিরল মেলবন্ধন। ভারতের অন্য রাজ্যের মন্দির স্থাপত্যের সঙ্গে গোয়ার মন্দিরগুলির একটা স্পষ্ট পার্থক্য আছে। পোন্ডা ও রাইয়া অঞ্চলের বহু মন্দিরে দেখা যায় হিন্দু স্থাপত্যের সঙ্গে ইউরোপীয়, বিশেষ করে পর্তুগিজ নকশার সূক্ষ্ম মিশেল। মূল গর্ভগৃহ হিন্দু রীতিতে নির্মিত হলেও তার পাশে ইউরোপীয় ধাঁচের খিলান, ব্যালাস্ট্রেড আর হালকা প্যাস্টেল রঙের ব্যবহার চোখে পড়ে। পর্তুগিজ শাসনকালে উপকূল ছেড়ে ভিতরের দিকে মন্দির পুনর্নির্মাণের সময় এই হাইব্রিড শৈলীর জন্ম হয়। ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে ধীরে ধীরে মিশে যায় স্থানীয় ইউরোপীয় নান্দনিকতা। ফলাফল এক এমন স্থাপত্য যা পরিচিত অথচ একটু আলাদা। নাম্বার 3, ফোর্ট আগুয়াদা তার লাইট হাউস। এশিয়ার প্রাচীনতমগুলির মধ্যে একটি আরব সাগরের দিকে তাকিয়ে থাকা ফোর্ট আগুয়াদা শুধু পর্যটকদের ছবি তোলার জায়গা নয়। এখানকার বাতিঘরটি তৈরি হয়েছিল 1864 সালে এবং নথিভুক্ত তথ্য অনুযায়ী এটি এশিয়ার প্রাচীনতম লাইট হাউসগুলির মধ্যে একটি। একসময় এই লাইট হাউসই মান্ডোভি নদীতে ঢোকা জাহাজগুলিকে পথ দেখাতো। পর্তুগিজ বাণিজ্য জাহাজের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিশারি। আজ বহু ঐতিহাসিক লাইট হাউস সময়ের সঙ্গে গুরুত্ব হারালেও আগুয়াদার এই লাইট হাউস এখনো গোয়ার উপকূল রেখায় দৃঢ় উপস্থিতি জানান দেয়। মনে করিয়ে দেয় পর্যটনের অনেক আগে গোয়া ছিল এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র। নাম্বার 4, দিবর দ্বীপ। আজও শুধুই ফেরির উপর নির্ভরশীল। দিবর দ্বীপ আপনাকে এমন এক গোয়া চেনাবে যেটা বেশিরভাগ পর্যটক কখনো দেখেননি। মূল ভূখণ্ডের সঙ্গে এই দ্বীপের কোনো সেতু বা রাস্তা নেই। ওল্ড গোয়া, রিবান্ডার বা নরওয়া থেকে সরকারি ফেরি এখানকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা। এই সীমিত সংযোগই দিবরকে বাঁচিয়ে রেখেছে বাণিজ্যিক পর্যটনের ভিড় থেকে। সরু রাস্তা, পর্তুগিজ আমলের বাড়ি, ছোট চার্চ আর ধানক্ষেত। এই দ্বীপের জীবন আজও ধীরগতির গ্রাম্য ছন্দে বাঁধা। সমুদ্র সৈকতের ভিড় বা রিসর্ট সংস্কৃতি নেই এই দ্বীপে। দিবর যেন সেই গোয়া যা গণপর্যটনের ঢেউ আসার আগের পরিচয় বহন করে। নাম্বার 5, ডক্টর সেলিম আলী পাখি অভয়ারণ্য। ম্যানগ্রোভের ভিতর দিয়ে হাঁটার বিরল সুযোগ। চোরাও দ্বীপে অবস্থিত ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি ভারতের অন্যতম সহজলভ্য ম্যানগ্রোভ অভিজ্ঞতা দেয়। ঘন ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে।
একটি পাকা হাঁটার পথ, যেখানে প্রকৃতিকে বিরক্ত না করে কাছ থেকে দেখা যায় মোহনার বাস্তুতন্ত্র। এই অভয়ারণ্য পরিযায়ী পাখি, ম্যাটস্কিপার, কাঁকড়া সহ নানা জলজ প্রাণীর আশ্রয়স্থল। গোয়ার ব্যাকওয়াটারের পরিবেশগত গুরুত্বও এখানে স্পষ্ট হয়ে ওঠে। ভারতে ম্যানগ্রোভ সংরক্ষিত এলাকা আরও আছে, কিন্তু এমন সরাসরি ও গভীর অভিজ্ঞতার সুযোগ খুব কম জায়গাতেই মেলে।